সংস্কারের অভাবে অকার্যকর ফেনীর সোনাগাজীর 14টি স্লুইস গেট, পানি ঢুকে ক্ষতি হচ্ছে বাড়িঘর, ফসলি জমির। পানি উন্নয়ন বোর্ডের কাজে আস্থা নেই জনগণের। বন্যার প্রায় এক মাস পরও পানি না নামায় বন্ধ রয়েছে কুলাউড়া উপজেলার 53টি স্কুল, কলেজ ও মাদ্রাসা। পরীক্ষা স্থগিত, উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ টিম পাঠানোর দাবি। রাজধানীর গ্যান্ডারিয়ায় গ্যাসের লাইনে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 7 জন দগ্ধ। লাইনে কোনো ত্রুটি ছিল না, দাবি তিতাসের। বাংলাদেশে ঘাটতির সুযোগে ভারতে চালের দাম টন প্রতি $35 বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। এ কারণে সহনীয় পর্যায়ে আসছে না দাম। এবং নির্বাচনের আগে দেশ থেকে অর্থ পাচারের প্রবণতা আরও বাড়ার আশঙ্কা। ফেরত পাওয়ার প্রক্রিয়া জটিল, বলছেন অর্থ প্রতিমন্ত্রী। সমন্বিত উদ্যোগে ফেরত আনা সম্ভব, মত টিআইবির। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীতে 60-এর দশকে নির্মিত হয় ছোট বড় 14টি স্লুইস গেট। বছরের পর বছর সংস্কারের অভাবে বর্ষা মৌসুমে এসব গেট দিয়ে পানি ঢুকে ক্ষতি হয় বাড়িঘর ও ফসলি জমির। কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয়রা। তবে পানি উন্নয়ন বোর্ড সংস্কার ও পুনর্নির্মাণের আশ্বাস দিলেও তাতে আস্থা নেই জনগণের। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়াস সজলের রিপোর্ট। প্রতি বছর ভারী বর্ষণ সহ নানা কারণে সোনাগাজীর কোনো না কোনো সুইচ গেট ভেঙে যাওয়ায় বিপাকে পড়তে হয় সোনাগাজীর কয়েক লাখ মানুষকে। গত সোমবার কয়েকদিনের ভারী বর্ষণে উপজেলার চরদরবেশ ও চরচান্দিয়ার 2টি সুইচ গেট ভেঙে 2টি ইউনিয়নের সাথে জেলা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পানি ঢুকে নষ্ট হয় ঘরবাড়ি সহ ফসলি জমি। এতে ভোগান্তিতে পড়ে 10টি গ্রামের প্রায় 60,000 মানুষ। প্রতি বছরই এমন পরিস্থিতির মুখে পড়তে হয় এখানকার মানুষদের। সাগরের লবণাক্ত পানি রোধ ও শুকনা মৌসুমে পানি সংরক্ষণ সহ উপকূলীয় মানুষদের জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে 1965 সালে সাগরের মোহনায় ছোট ফেনী নদীর ভাটিতে নির্মাণ করা হয় সুইচ গেট। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের তদারকি না থাকায় দিন দিন অকেজো হয়ে পড়েছে গেটগুলো। দীর্ঘদিন লাগে, এটার আর কোনো নাতুরও নাই, সেকও নাই, কিছু নাই। এটা মেনিটিসও করে না। আজ 10 বছর খালি শুনতেছি, মনে করেন এই জায়গাটা বাইনবো যে কোনো একটা পরিকল্পনা নিব, এটার বেলা কিছুই হইতেছে না। খালি হইতে করতেছে, কিন্তু হইতে কোনো দেখছি না। এখন আমাদের এলাকার ফসল ক্ষয়ক্ষতি হইতেছে। দায়ভার কিছুটা এলজিডি কর্তৃপক্ষের উপর চাপিয়ে পানি উন্নয়ন বোর্ডের ফেনীর নির্বাহী প্রকৌশলী জানালেন এ বিষয়ে স্থায়ী সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা কিন্তু ইতোমধ্যে সমস্ত প্রসিডিউর কমপ্লিট করেছি, কার্যাদেশ প্রদান করেছি। সোনাগাজী উপজেলা আছে, আদার্স উপজেলা মিলে আমাদের নির্মাণ আছে 3টা, এবং আদার্স পুনর্বাসন এবং মেরামতের কার্যক্রম আমরা নির্ধারণ করেছি। অন্যদিকে এলজিইডির কর্মকর্তা জানালেন সুইচ গেট নির্মাণ ছাড়া সড়কের কাজ সম্ভব নয়। যেহেতু পানি উন্নয়ন বোর্ড থেকে অলরেডি এটা স্লুইস গেটের টেন্ডার হয়ে গেছে, ওনারা এটা স্লুইস গেটটা করার পরে আমাদের এই রাস্তার কাজটা আমরা করতে পারবো। তবে এখন মানুষ চলাচলের জন্য এটা অস্থায়ী ভিত্তিতে একটা বাঁশের সাঁকো ব্যবস্থা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে নির্মাণের পর 1982 সালে তাদের অধীনে সবশেষ সংস্কার হয়েছিল সুইচ গেটগুলো। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী। মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার প্রায় এক মাস হতে চললেও এখনো পানি নামছে না। উপজেলার 53টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় বন্ধ রয়েছে পাঠদান। 6 জুলাই স্কুলের অর্ধসাময়িক পরীক্ষা শুরুর কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসক বলছেন পানি না নামার কারণ উদ্ঘাটনে ঢাকা থেকে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ টিম পাঠানো প্রয়োজন। কুলাউড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে পানি উপজেলা পরিষদ কার্যালয় সহ শহরের অলিগলি ছাড়িয়ে ঢুকে পড়েছে বাসাবাড়ি, স্কুল, কলেজেও। 20 দিন ধরে বন্ধ পানিবন্দী শিক্ষা প্রতিষ্ঠান। শহর ছেড়ে হাকালুকি হাওয়ার পারে গেলে দেখা মিলে আরও ভয়াবহ চিত্র। বন্যার পানি ঘরের চাল ছই ছই, যেতে যেতে চোখে ভাসে ভাঙা বাড়িঘর, বন্ধ মসজিদও। এমন অবস্থা 20 দিন ধরে। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। আক্রান্ত মানুষ এখন খুঁজছেন মুক্তির পথ। উজানের পানি নামিয়ে আসে আমাদের এলাকা পানি চলে গেছে। প্রতি বছরে দিকে পানি আসতেছে। এইটার কোনো ধরনের উদ্যোগ নেয় না কেউ। গাং বরাট করতেছে না, পার বাঁধতেছে না। ভিতরে পানি ঢুকে আবার ডেনে পানি ঢুকে বাথরুম টাথরুম সব আমরা
ওভার হয়ে গেছে পানি। কুলাউড়ার সর্বস্তরের মানুষ ও জনপ্রতিনিধিদের অভিযোগ, সিলেটের ফেঞ্চগঞ্জের বুড়িকিয়ারি নামক স্থানে বাঁধ দেয়ায় হাওরের পানি কুশিয়ারা দিয়ে বের হতে পারছে না। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। পানি নিষ্কাশনের ব্যবস্থা হলে এই বৃষ্টিতে আমাদের কোনোদিনই এই ধরনের বন্যা হয় নাই। কয়েক সপ্তাহ হয়ে গেলেও এখনো বন্যার পানি না কমার কারণ জানতে ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম আসা দরকার বলে মনে করেন জেলা প্রশাসক। অবশ্য দুর্যোগ মন্ত্রী জানালেন বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনবেন। উচ্চ পর্যায়ে থেকে একটা টিম আসুক, এসে তারা এর কারণটা বের করুক, কেন এখানে বন্যা হচ্ছে, কেন এই পানিটা নেমে যাচ্ছে না, কেন বাঁধগুলো ভেঙে যাচ্ছে, তারা কিছু সমস্যা চিহ্নিত করুক, তারা কিছু সমাধান দেখ, এবং এই আলোকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা আলোচনা করব, পানি সমাবর্তনের আলোচনা করব। মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য যেভাবে করা দরকার ঠিক সেইভাবেই করা হবে। ভারতের আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে বৃষ্টিপাত হলে সেই পানি এসে প্রবেশ করে হাকালুকি হাওরে, আর অতিবৃষ্টি হলে দেখা দেয় দীর্ঘস্থায়ী বন্যা। বোরো ফসল হারানোর কষ্ট ভুলে কৃষকরা স্বপ্ন বুনেছিল আউশ ফসলে, কিন্তু এটিও এখন পানির নিচে। সামনে রয়েছে শুধুমাত্র আমন ফসল, কিন্তু রোপা আমনের বীজতলা বন্যায় তলিয়ে যাওয়ায় নিজেদের খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, কুলাউড়া, মৌলভীবাজার। বিপদসীমার ওপর দিয়ে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি প্রবাহ অব্যাহত থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে। এই মুহূর্তে সিলেটের ওসমানীনগরে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, যে ইউনিয়নে দাঁড়িয়ে আছি সেই ইউনিয়ন সাদিপুর ইউনিয়ন এবং ওসমানীনগরে যে 8টি ইউনিয়ন, প্রত্যেকটি ইউনিয়নের আমার পিছনে যে অবস্থা, একই অবস্থা প্রত্যেকটি ইউনিয়নের। এবং এই ইউনিয়নগুলোর সহ সিলেটের 8টি উপজেলার 55টি ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রত্যেকটি জায়গায় এইভাবে জলাবদ্ধ অবস্থায় আছে মানুষ। আপনি দেখতে পাচ্ছেন এই যে আশেপাশের যেই বাড়িগুলো আছে তাদের একমাত্র বাহন হচ্ছে গিয়ে কলা গাছের ভেলা। এই ভেলা দিয়ে তারা যাতায়াত করছেন এবং এই বাড়িগুলো যাদের খাবারের পানি সংকট রয়েছে তাদের এখানে এই পর্যন্ত কোনো ধরনের ত্রাণ পৌঁছেনি, এমনই অভিযোগ আমরা পেয়েছি, এবং কোনো নগদ অর্থ পৌঁছেনি। এই এলাকার মানুষরা মোটামুটি বলা যায় পানিবন্দী অবস্থায় দিন যাপন করছে। একেবারে যে সিলেটের যে বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতিতে 466টা গ্রামের মানুষেরই একই চিত্র, এবং এই চিত্র থেকে উত্তরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ হচ্ছে কি কুশিয়ারা পানি 2 দিনে মাত্র 16 সেন্টিমিটার নেমেছে, বিপদসীমার থেকে নেমেছে। তারপরেও বিপদসীমার থেকে 80 সেন্টিমিটার উপরে আছে। এই পানি এত ধীর গতিতে নামার এই রেকর্ড এবারই প্রথম। কারণ 2004 সালে যে বন্যা হয়েছিল 13 বছর আগে, তখন বন্যার পানি খুব দ্রুত নেমে গিয়েছিল, কিন্তু এবার এই বন্যাটা খুব বেশি স্থায়িত্ব দীর্ঘ সময়ের, এবং দেখা যাচ্ছে যে অনেক দিন থেকে এই পানিগুলো বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। এর কারণ হিসেবে যেটা বলছে পানি বিশেষজ্ঞরা সেটা হচ্ছে গিয়ে সিলেট অঞ্চলে যে হাওর বাওরগুলো আছে এবং ছোট ছোট খাল বিলগুলো আছে সবগুলো পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। ফলে এই সিলেটের 8টি উপজেলার যে ফিশারিগুলো আছে, যে ফসলি জমিগুলো আছে, সব একেবারে পানির নিচে তলিয়ে গেছে। এই পর্যন্ত কৃষি বিভাগের হিসাবে 6724 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে, যেখানে রয়েছে আউশ আমন এবং অন্যান্য ফসলি জমি। এই পর্যন্ত সরকার বিভিন্ন সহায়তা দিয়েছে, এবং সহায়তার মধ্যে 163 মেট্রিক টন চাল এবং সাথে 3 লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ দিয়েছে। এবং গতকালকে দুর্যোগ ব্যবস্থাপনার ত্রাণ মন্ত্রী 500 মেট্রিক টন চাল এবং 10 লাখ টাকা বরাদ্দ দিয়েছে সিলেটের 10টি উপজেলার জন্য। ইতিমধ্যে আপনারা জানেন যে এই বন্যার কারণে সিলেটের 206টি এবং মৌলভীবাজারের 277টি নিয়ে 483টি মাধ্যমিক, প্রাথমিক এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই সময়টিতে মধ্যবর্তী পরীক্ষা চলছিল স্কুলগুলো। সে অবস্থা কবে নাগাদ এই স্কুলগুলো খুলবে তার কোনো এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তো সবকিছু মিলে শফিক, এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। সিলেটের ওসমানীনগর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। অতিবৃষ্টি, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি জোয়ারের পানি ঠেকানোর মতো কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় প্রায়ই পানিতে তলিয়ে যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম। ভূপ্রকৃতিগত অবস্থানের কারণে বর্ষায় প্রতিদিন গড়ে 220 মিলিমিটার বৃষ্টিপাত হলেও ড্রেনগুলোর ধারণ ক্ষমতা মাত্র 10 মিলিমিটার বৃষ্টিপাত।
তার উপর আছে দখল ও নিয়মিত পরিষ্কার না করার মতো সমস্যা, ফলে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। সিটি মেয়রের বারবার আশ্বাস দিলেও ভোগান্তির থেকে মুক্তি মিলছে না নগরবাসীর। বিস্তারিত জানাচ্ছেন কমলতে। সাগর বেষ্টিত ৬০ বর্গমাইলের বন্দর নগরী চট্টগ্রাম দিয়ে বয়ে গেছে কর্ণফুলী নদী। জুন থেকে আগস্ট পর্যন্ত বর্ষাকালে সারা দেশের তুলনায় চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। গত ৩ দিনে এখানে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় মোরা ও পরবর্তীতে নিম্নচাপের ফলে গত ১ মাসের বেশি সময় ধরে চট্টগ্রামে লাগাতার প্রবল বর্ষণ চলছে। সাগর থেকে যখন উইন্ড আসে, বাতাস আসে, তখন কি হয়, জলীয় বাষ্পটা এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় এবং এই কারণে যখন এই অঞ্চলে লঘুচাপ সৃষ্টি হয়ে যায়, মানে লো প্রেশার এরিয়া সৃষ্টি হয়, তখন এই অঞ্চলে বৃষ্টিপাতটা কম্পারেটিভলি বেশি হয়। প্রবল বর্ষণে নগরীর নিচু এলাকা বাকলিয়া, চকবাজার, মুরাদপুর, ষোলশহর কিংবা বহদ্দারহাট ডুবছে। পাশাপাশি হালিশহর বা আগ্রাবাদ এলাকাও বাদ যাচ্ছে না। জলবদ্ধতার জন্য প্রধান দুটি কারণ চিহ্নিত করেছেন নগর বিশেষজ্ঞরা। ড্রেনগুলোর পানি ধারণ ক্ষমতা অনেক কমে গেছে, পাশাপাশি নগরীতে ঢুকে যাওয়া জোয়ারের পানি বের হতে পারছে না। ড্রেনগুলো আমাদের কখনোই শুধুমাত্র ফ্লুইড বহন করার জন্য ব্যবহার করা হয় না। মানুষ তার সলিড ওয়েস্টগুলো ড্রেনের মধ্যে ফেলে ড্রেনের কার্যকারিতা নষ্ট করে দেয়। এই জন্য হয় কি যে মানে মাঝে মাঝে 10 মিলিমিটার বৃষ্টি হলেও এটা উপচায় পড়ে। ঝড় বাটার সময় পানি উপরে উঠে বা সেটাকে বাধা দেওয়ার জন্য যে স্লুইস গেট থাকার দরকার ছিল, আমাদের সেই স্লুইস গেটগুলো নাই। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে আমাদের জলজট হচ্ছে। অভিযোগ রয়েছে কিছু ময়লা অপসারণের ব্যবস্থা হলো সেগুলো রাখা হয় ড্রেনের পাশে। এই অবস্থায় সিটি মেয়র জানালেন আগামীতে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ড্রেনের ময়লা অপসারণ করা হবে। আমরা পর্যায়ক্রমে সকল খাল থেকে মাটি উত্তোলন করব। মাটি উত্তোলন যখন হবে এবং ড্রেনেজ থেকে যে নিয়মিত পরিষ্কার করব, তখন ধারণ ক্ষমতাটা অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। আবহাওয়া অফিসের তথ্য মতে গত মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৩.৭% বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে 52.6% বেশি ছিল, যার পরিমাণ ছিল ৭,১৫২ মিলিমিটার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা এখন অসাধু ব্যক্তিদের নিয়ন্ত্রণে বলে অভিযোগ। আস্থা ফেরাতে রাজনৈতিক সহ বিভিন্ন কাজে পুলিশকে ব্যবহার বন্ধের তাগিদ অপরাধ বিশ্লেষকদের। রাজধানীর গ্যান্ডারিয়ায় বিস্ফোরণে 2 শিশু সহ একই পরিবারের 7 জন দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। এলাকাবাসীর ধারণা গ্যাস লাইনের লিকেজের কারণে এই বিস্ফোরণ হয়। তবে তিতাস কর্তৃপক্ষের দাবি তাদের লাইনে কোনো ত্রুটি ছিল না। বাঁচাও বাঁচাও 6-7 জনের চিৎকার পাঠাচ্ছে, কোনো লোক আগে বাড়তেছে না। তারপরে আমি ওই গেটটা ভাঙলাম, ওই গেটটা ভাঙলাম পরে এই লোকটা আমার সাথে, তারপরে আমি ওই ঘরের লোকটি সব বাইর কইরা তারপর পানি আই না এখান থেকে পানি আমি নিয়ে এলাম। ভোর 4টা গেন্ডারিয়ার ঢালকানগরের 2 রুমের একটি বাসায় ঘুমাচ্ছিলেন শরীফ এবং আকবরের পরিবার। হঠাৎই ভয়াবহ বিস্ফোরণে উড়ে যায় টিনশেড ঘরের ছাদ, ধসে পড়ে দেয়াল। বাঁচাও বাঁচাও চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। ঘরের দরজা ভেঙে উদ্ধার করেন দগ্ধ 7 জনকে। 2 রুমের বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন তারা। প্রত্যক্ষদর্শী ও দগ্ধরা জানান গ্যাসের রাইজার থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে, যদিও গ্যাসের লাইনে কোনো সমস্যা ছিল না বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। চাল পুরো উঠে গেছে, তারপরে দেখা যায় সবাই অবস্থা খারাপ, তারপরে ওই গেট ভাঙা তারপরে বাইরে করছে। ব্লাস্ট হওয়ার পরে আপনার চাল নাকি উড়ে গেছে, আর সাইডে যে ওয়ালটা ছিল ওয়ালটা বলে ভেঙে গেছে, ভেঙে রাস্তার দিকে পড়ে আছে। গ্যাস লাইন লিকেজ থেকে দুর্ঘটনা ঘটছে, কারণ আমরা ঈদের কয়েকদিন আগে থেকে গ্যাসের গন্ধটা পাইতেছিলাম বাইরে থেকে। গ্যাস লাইন থেকে কোনো আগুন লাগে নাই, কারেন্টের শর্ট সার্কিট হয়ে আগুন লাগার সম্ভাবনা। আগুনের ভয়াবহতায় দগ্ধ হন পরিবারের 8 সদস্যের মধ্যে 7 জনই। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেন স্থানীয়রা। আহতদের মধ্যে গুরুতর দগ্ধ শরীফ আহমেদের শরীরের 45% পুড়ে গেছে। এছাড়া আলিয়ার 33, আকবর ও শাহিদার 25% করে পুড়ে গেছে। গ্যাস আগে ওটা রিকাসেরও গ্যাস মনে এই জন্য এটা বাস্ট হয়েছে। এদিকে আহতদের বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন। 7 জন রোগী আছে, তার মধ্যে সবারই ইনহেলেশন বার্ন আছে, মানে শ্বাসনালী পড়ে গেছে। তো সুতরাং আর তার মধ্যে 2 জন হচ্ছে অত্যন্ত বেশি গুরুতর, আর তারা আছে মোটামুটি, তবে কেউই আশঙ্কামুক্ত আমি এই মুহূর্তে বলতে পারবো না। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা।
টানা দুদিনের বৃষ্টিতে ফেনীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে বেশিরভাগ রাস্তাঘাট। এতে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী। গতকাল সকাল থেকে আজ সকাল 9টা পর্যন্ত শহরে 143 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এলাকাবাসী জানায়, গতকাল থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শহীদুল্লাহ সড়ক, একাডেমি রোড, নাজির রোড, মাস্টারপাড়া সহ বেশ কিছু এলাকা। সড়কের হাঁটু সমান পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। রাস্তায় কিছু যানবাহন পাওয়া গেলেও ভাড়া হাঁকছেন দ্বিগুণের চেয়েও বেশি। এতে চরম ভোগান্তিতে পড়েন স্কুল ও অফিসগামী হাজারো মানুষ। এছাড়া ঘর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকিয়ে পড়ায় অলস সময় কাটাচ্ছেন তারা। এদিকে বৃষ্টির কারণে সৃষ্ট এই জলাবদ্ধতার জন্য ফেনী পৌরসভার উদাসীনতাকেই দায়ী করছেন পৌরবাসী। গাড়ি ঘোড়া চালান যান না, কিছু না, মার পাতা বার করতে পারে না, অনেক রকম কষ্ট করতেছে। স্কুলে গেছিলাম, স্কুলে ক্লাসরুমে পানি উঠে গেছে, তাই জন্য স্কুলে আজকে ছুটি দিয়েছে। অফিসে যাওয়ার জন্য চাচ্ছি, কিন্তু ওরা অতিরিক্ত ভাড়া চাচ্ছে, আমরা যেতে পারতেছি না। 10 টাকার ভাড়া তারা 50 টাকা চাচ্ছে। রাতভর টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টন এলাকায় আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি, শুরু থেকে কিন্তু রাজধানীতে 2-3 দিন বিরতি দিয়ে বৃষ্টি হচ্ছে, আর প্রতিবার বৃষ্টিতেই আমরা দেখি জলাবদ্ধতা। আর এই যে গত 3 থেকে 4 দিন ধরে যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, তাতেও কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার তৈরি হয়েছে। আমরা এখন রাজধানীর নয়াপল্টন এলাকায় আছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই নয়াপল্টন এলাকার সড়কের কি অবস্থা। এখানে আমরা যখন এসেছি তখন বৃষ্টিপাত একটু বেশি ছিল, পানির পরিমাণটাও তখন বেশি ছিল। এখন বৃষ্টি একটু কমে আসায় পানি কিছুটা কমলেও কিন্তু যে পরিমাণ কমলে মানুষের একটু উপকার হতো সেটি কিন্তু হচ্ছে না, কারণ একটু একটু পরপরই আবার বৃষ্টিপাত হচ্ছে, একই সঙ্গে পানিও বেড়ে যাচ্ছে। আর এখানকার যারা বাসিন্দা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন প্রতিবার বর্ষা মৌসুমে কিন্তু এখানে পানি উঠে যায়। আর পানি উঠে যাওয়ার কারণে তাদের আশপাশে যে দোকানপাট রয়েছে এবং যারা কর্মজীবী এখানকার, তারা কিন্তু বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন। আমরা কয়েকজন এলাকাবাসীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই হাঁটুর পরিমাণ পানিতে হেঁটে যাচ্ছেন। আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে আমি জানতে চাই যে আপনাদের এই এলাকার এই অবস্থা কি সবসময় হয় নাকি এখন আপনি কি এখানকার বাসিন্দা? হ্যাঁ, এখানকারই আছি আমি, এখানকার থাকি অনেক বছর, কিন্তু এখানকার সবসময় এই জলাবদ্ধতা বহুদিনের সমস্যা। এটা এই নয়াপল্টন, ফকিরাফুল, কাকরাইল, এটা নিয়ে খুব জলাবদ্ধতা, ব্যবসা বাণিজ্যের জন্য খুবই সমস্যা হইতেছে, ক্ষতিগ্রস্ত আমরা, এটা সবসময় হয়ে থাকে। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন যে এখানকার একজন বাসিন্দা যেমনটা জানালেন যে প্রতি বছরই কিন্তু বর্ষা মৌসুম এলেই এখানে পানি জমে যায় এবং পানি 2-3 দিন অব্যাহত থাকে বৃষ্টি না কমা পর্যন্ত। আর এই কারণে এখানকার যে আশপাশে আমি এখন যে জায়গাটি দাঁড়িয়েছি সেটি হচ্ছে নয়াপল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে। এখানকার কমিউনিটি সেন্টারের লোকজনদের সাথে কথা বলেছে, তারা বলেছেন যে বিভিন্ন অনুষ্ঠানের যে আয়োজন থাকে সেই অনুষ্ঠানগুলো কিন্তু লোকজন হয় না শুধুমাত্র এই বৃষ্টির কারণে। একই সঙ্গে যেসব দোকানপাট রয়েছে তারাও কিন্তু এই বৃষ্টির বা জলাবদ্ধতার কারণে ব্যাপক সমস্যায় ভোগেন। আর আরেকটি বিষয় জানাতে চাই সবই, সেটি হচ্ছে জলাবদ্ধতার সঙ্গে কিন্তু আরেকটি বিষয় জড়িত রয়েছে, যান চলাচল কিন্তু মন্থর গতিতে চলে। আর এই কারণে কিন্তু রাজধানীতে বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি, দেখেছি মানুষের দুর্ভোগ, গাড়ি পেতেও তাদের দুর্ভোগ হচ্ছে এবং গাড়িতে উঠলেও কিন্তু সঠিক গন্তব্যে সঠিক সময় পৌঁছতে পারছেন না যানবাহনের মন্থর গতির কারণে। আর আবহাওয়া অফিস থেকে যেমনটা আশঙ্কা করা হচ্ছে যে বৃষ্টি এরকম আসার মাস জুড়ে অব্যাহত থাকবে। আর যদি এরকম বৃষ্টি অব্যাহত থাকে সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে নগরবাসী এর সামনে কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হবে। সুতরাং যারা বাইরে বের হবেন তারা যেন ছাতা এবং পর্যাপ্ত উপকরণ নিয়েই বের হন। শফিক, রাজধানীতে টানা বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতার মানুষের যে দুর্ভোগ জলাবদ্ধতার কারণে, তার সবশেষ খবর আমার হাতে ছিল। এই ছিল সবশেষ খবর। রাজধানীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে এই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি। সময় সংবাদে আরো থাকছে। আতশবাজির বর্ণিল আলোয় যুক্তরাষ্ট্রের 241তম স্বাধীনতা দিবস উদযাপন। শুভেচ্ছা জানিয়ে জনগণকে সরকারের উপর আস্থা রাখতে বললেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে বলে তথ্য উঠে আসছে বিভিন্ন বিদেশি সংস্থার প্রতিবেদনে। নির্বাচনের আগে অর্থ পাচারের প্রবণতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক মনে করেন কেন্দ্রীয় ব্যাংক, দুদক, এনবিআর এবং
অ্যাটর্নি জেনারেল অফিস সমন্বিত উদ্যোগ নিলে অর্থ পাচারের প্রবণতা কমবে এবং পাচার করা অর্থ ফেরতও আনা সম্ভব হবে। তবে অর্থ প্রতিমন্ত্রী অর্থ পাচারের বাস্তবতা স্বীকার করলেও বলছেন অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়া অনেক জটিল। হরিপদ সাহার রিপোর্ট। সম্প্রতি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন ব্যাংকস ইন সুইজারল্যান্ড 2016-তে দেখা যায় 2015 সালে সে দেশে বাংলাদেশিদের ব্যাংক হিসাবে অর্থ জমা বেড়েছে 19%। বর্তমানে যেখানে মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 5,500 কোটি টাকা। মে মাসের শুরুতে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনেও বলা হয় 14 সালে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 73,000 কোটি টাকা। দেশে নিরাপদ ভবিষ্যৎ নিয়ে আস্থার অভাব এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত কালো টাকার কারণেই অর্থ পাচার বাড়ছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। আগে যদি আমরা 4 বিলিয়ন বা 5 বিলিয়ন যেত, তার থেকে এখন আরো 20% বেশি এবছর গিয়েছে। আগামী বছর সামনে আরো ইলেকশন, আরেকটা স্পাইক তো হবেই, কাজে আরো হয়তো 30-40% মতো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এটা বড় রকমের আভ্যন্তরীণ রক্তক্ষরণ। পর্যবেক্ষকরা অর্থ পাচারের মাধ্যম হিসেবে 3টি প্রধান পথকে দায়ী করেন, যার মধ্যে আছে আমদানিতে ওভার ইনভয়েসিং, অর্থাৎ প্রকৃত মূল্যের চেয়ে পণ্যের দাম বেশি দেখিয়ে অর্থ পাঠানো, রপ্তানিতে আন্ডার ইনভয়েসিং বা পণ্যের দাম প্রকৃত মূল্যের চেয়ে কম দেখিয়ে বাকি অর্থ বিদেশে রাখা, এবং প্রবাসীদের অর্থ পাঠাতে হুন্ডির ব্যবহার। অর্থ পাচারের হ্রাস টেনে ধরতে সরকারকে সংশ্লিষ্ট দেশের সাথে যৌথভাবে কাজ করার পরামর্শ দেন টিআইবির এ কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, দ্বিতীয় হচ্ছে দুর্নীতি দমন কমিশন, তৃতীয় হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এবং চতুর্থ হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিস। এই 4টি প্রতিষ্ঠান যদি যৌথভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, বাংলাদেশ থেকে যে পাচারকৃত অর্থ একদিক থেকে যেটা ফিরিয়ে আনা সম্ভব, অন্য দিক থেকে প্রতিরোধ করা সম্ভব। মানুষের কাছে কিন্তু এই বার্তাটা এখন যাচ্ছে না যে আমি অর্থ পাচার করলে ধরা পড়ে আইনের চোখে শাস্তি পাওয়ার, আবার অর্থ হারানোর সম্ভাবনা আছে। অর্থ পাচারের বিষয়টি স্বীকার করে অর্থ প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সব উন্নয়নশীল দেশেই এই সমস্যা প্রকট। ঘরের মধ্যে যতক্ষণ ডাকাতরা আছে বা চোরেরা আছে ধরে আটকাতে পারি, সেটা স্ট্রেংথেন। যখন ওখানে চলে যায় তখন সে ওই আইনের আওতায় চলে গেছে। আমি যদি গিয়েও বলি এখন সুইস সরকারকে যে এই টাকা এই নিয়ে আসছে আমাকে দেওয়া ফেরত, তারা দিবে না। তো তাদের আইন আছে, তারপরে দাঁড়ান দেখি কি ব্যাপার। এইটা অর্গানাইজড, মাসের পর মাস, বছর পর বছর কাটবে, আপনি ক্লিয়ার করতে পারবেন না। 2019 সাল থেকে সুইস ব্যাংকগুলোর তথ্য পেতে চুক্তি করার পর সে দেশে ভারতের অর্থ পাচারের প্রবণতা কমেছে, যা বাংলাদেশের জন্য অনুকরণীয় হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কম শুল্কে চাল আমদানি হলেও তেমন প্রভাব পড়েনি দামে। চাল আমদানিকারকদের অভিযোগ, বাংলাদেশে ঘাটতির সুযোগ নিয়ে চালের দাম টন প্রতি $35 বাড়িয়ে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। এ কারণে দেশের বাজারে এখনো সহনীয় হচ্ছে না দাম। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের খোলা বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে গত 20 জুন চালের আমদানি শুল্ক 28% থেকে কমিয়ে 10% নির্ধারণ করে সরকার। সেই সাথে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হয়। এতে প্রতি কেজি চালের দাম 6-7 টাকা কমবে, এমনটা আশা প্রকাশ করা হয় সরকারের পক্ষ থেকে। তবে বাস্তবে চালের দাম কেজিতে কমেছে 3 টাকা। হিলি স্থলবন্দরে আমদানি করা প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে 39 টাকা, আর চিকন চাল বিক্রি হচ্ছে 41 টাকা কেজি দরে। এখন ডিউটিটা সরকার যেহেতু কমালো, আমরা জানলাম যে 6 টাকা পার কেজিতে কমে যাবে, কিন্তু বাজারে এসে দেখতেছি আমরা 6 টাকা পাচ্ছি না। গভর্নমেন্ট আমাদের সুচিন্তা করলো যে 6 টাকা কেজিতে কমালাম, কিন্তু ইন্ডিয়ালায় এখন 6 টাকা কেজিতে বাড়াই দিছে। আমরা আসলে খুব বিব্রত অবস্থায় আছি। দেশীয় চাল আমদানিকারকদের অভিযোগ, বাংলাদেশে চালের আমদানি শুল্ক কমিয়ে দেওয়ার খবরে চালের দাম বাড়িয়ে দিয়েছে ভারতের ব্যবসায়ীরা। প্রতি টন চাল $390 পরিবর্তে আমদানি করতে হচ্ছে $425। দিন যাচ্ছে $5 $7 করে প্লাস করতেছে। এখন যে পজিশন দাঁড়াইছে সোনা চাউল এখানে আছে আমাদের প্রেজেন্ট হলো পড়তা পড়তেছে 39 টাকা। আগে ছিল $390 আমরা কিনতাম, এখন বর্তমান পরিস্থিতি $410, $20, $30 দাম চাচ্ছে। সরকার পুরো চালের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিলে পরে চালের দাম 35 থেকে 36 টাকা বা 37 টাকার মধ্যে থাকবে। চালের আমদানি শুল্ক কমার পর হিলি স্থলবন্দর দিয়ে গত 7 কর্মদিবসে ভারত থেকে 21,280 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। সময় সংবাদ, হিলি। পুলিশি জনতা, জনতাই পুলিশ, এই স্লোগানকে সামনে রেখে 1.5 যুগ আগে প্রতিষ্ঠিত কমিউনিটি পুলিশিং ব্যবস্থা এখন রাজধানীতে একেবারে নেই বললেই চলে।
শহরের বেশিরভাগ মানুষই জানে না সামাজিক অপরাধ দমনে পুলিশ ও জনগণের যৌথ অংশীদারিত্বের এই ব্যবস্থা চালু হয় 17 বছর আগে। আর এখন যা আছে তাও আবার দুর্নীতিগ্রস্ত কিংবা অসাধু ব্যক্তিদের নিয়ন্ত্রণে বলে অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন পুলিশকে রাজনৈতিক সহ বিভিন্ন কাজে ব্যবহার করার কারণেই জনগণের আস্থার অভাবেই সামাজিক এই উদ্যোগগুলো কাজে আসছে না। আহমেদ সালেহিনের বিশেষ রিপোর্ট। পুলিশের সঙ্গে নাগরিকের দূরত্ব কমিয়ে সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে 1992 সালে ময়মনসিংহ জেলায় ও পরে 1994 সালে রাজধানীর কাফরুলে পরীক্ষামূলকভাবে চালু করা হয় কমিউনিটি পুলিশিং। এই উদ্যোগ সাড়া পাওয়ায় 2000 সালে সারা দেশে একযোগে চালু হয় এই পুলিশিং কার্যক্রম। জনগণ তার এলাকার সমস্যা ও এর কারণ চিহ্নিত করে সমাধানের জন্য পুলিশের সাথে যৌথভাবে কাজ করবে, এটাই ছিল এর প্রধান লক্ষ্য। কিন্তু এখন নগরীর বেশিরভাগ বাসিন্দাই জানেন না এমন কোনো ব্যবস্থা চালু আছে তাদেরই সুবিধার্থে। কমিউনিটি পুলিশ আমাদের এই এলাকার মধ্যে আমার চোখে পড়ে না যে এখানে আছে। পুলিশের সঙ্গে আমাদের এই এলাকার যে জনগণের সঙ্গে যে একটা কিছু দূরত্ব আছে, কমিউনিটি পুলিশ থাকলে আমাদের এই দূরত্বটা কমে যাবে। কোনো অর্গানাইজেশন যে আছে এরকম নাই। চালুর 17 বছর পর সামাজিক এই উদ্যোগ এখন একেবারে ভেস্তে যেতে বসেছে স্থানীয় দুর্নীতি ও প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণে। পরিচয় গোপন রাখার শর্তে এমনটাই বলছিলেন নগরীর থানা পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা। এখানে জনগণের খাইতেছে এতটা, এখানে প্রভাব কারণ আছে, বিষয় একটা আছে, তারপরে লেনদেনে বেশি থাকে। তাদের সাথে একমত পোষণ করলেন খোদ রাজধানীর এক কমিউনিটি পুলিশিং কমিটির শীর্ষ নেতা। একেবারে যে মিথ্যা তা না, তা আমাদের এখানে এই জিনিসটা খুবই কম। উপর থেকে কিছু সিদ্ধান্ত চাপায় দেওয়ার চেষ্টা করা হয় যে আমার কাছে আপনার পছন্দের লোক আছে, দুইটা পক্ষ তো আসছে, বাদী বিবাদী এখানে আসে সমঝোতার জন্য। অপরাধ বিশ্লেষকরা বলছেন সামাজিক এই উদ্যোগ হারিয়ে যাওয়ার কারণ কেবল সংশ্লিষ্টদের সদিচ্ছার অভাব। যারা এটা করছেন তাদের এখানে সদিচ্ছার অভাবও আমি বলবো, আবার রাজনৈতিকভাবে পুলিশকে বেশি ব্যবহার করা সেটার কারণেও বলবো। এই কাজগুলো এগোচ্ছেন। আপনি সেটাকে যদি জনবান্ধব করতে চান এবং পুলিশের সেবাটা মানুষের কাছে পৌঁছে দিতে চান, তাহলে পরে তো আপনার আইন পরিবর্তন করতে হবে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে কমিউনিটি পুলিশিং এবং পুলিশ পিপুল পার্টনারশিপ। সাম্প্রতিক সময়ে কমিউনিটি পুলিশিং সম্পর্কে যেসব অভিযোগ এসেছে তা খতিয়ে দেখার পাশাপাশি এই কার্যক্রমকে এগিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুই একটি ক্ষেত্রে এরকম ব্যত্যয় হতে পারে, কিন্তু সেই বিষয়ে যদি আমাদের কখনো কেউ কোনো রকমের গোচরীভূত করে সেক্ষেত্রে আমরা অবশ্যই সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করব এবং জনগণের সহায়তা ছাড়া কখনোই কোনো পুলিশিং ব্যবস্থা কোনো সমাজেই কিন্তু কার্যকরী হতে পারে না বা পারবে না। পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়াতে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও উঠান বৈঠক সহ সামাজিক উদ্যোগগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। জনসম্পৃক্ততাটা প্রত্যেকটা জায়গাতে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। সন্ত্রাস, উগ্রবাদ এবং সহিংসতা দমনে একমত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল জেরুজালেমে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এই অঙ্গীকার ব্যক্ত করেন। মোদী বলেন, ভারত ও ইসরায়েলের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, তার মধ্যে সন্ত্রাসবাদ অন্যতম। অর্থনৈতিক প্রবৃদ্ধি, একই সঙ্গে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া পানি, কৃষি, বিদ্যুৎ, বিজ্ঞান, শক্তিশালী প্রযুক্তি খাত ও এর উন্নয়নে দুদেশ আরো গভীরভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এর আগে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে 3 দিনের সফরে ইসরায়েলে যান নরেন্দ্র মোদী। মানবিকবোধ এবং নাগরিক অধিকার সম্পর্কে সচেতন প্রত্যেকেরই উচিত সন্ত্রাসবাদ, উগ্রবাদ এবং সব ধরনের সহিংসতার বিরুদ্ধে যে কোনো মূল্যে প্রতিরোধ গড়ে তোলা, শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় ইসরায়েলের সঙ্গে আমরা অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলতে চাই। Radicalism and violence that plague our time. যুক্তরাষ্ট্রের 241তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। 1776 সালের 4 জুলাই দীর্ঘ বিপ্লব এবং যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে আজকের যুক্তরাষ্ট্র। ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে জন্ম হয়েছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার। এরপর থেকেই প্রতি বছর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে মার্কিনীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের নাগরিকরা ঐতিহ্যগতভাবে দিনটি উদযাপন করে কুচকাওয়াজ, বনভোজন, বল গেম, সঙ্গীতানুষ্ঠান এবং আতশবাজি খেলার মাধ্যমে। এবারও তার ব্যতিক্রম হয়নি। নিউ ইয়র্কের কোনি আইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে আতশবাজি প্রদর্শনী, পতাকা উত্তোলন এবং বিখ্যাত হটডগ প্রতিযোগিতা। দিবসটি উপলক্ষে দেয়া হয়েছে শুভেচ্ছা বক্তব্য। সেনাবাহিনীর পরিবারকে কৃতজ্ঞ চিত্রে স্মরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সহ আরো অনেকে। আপনাদের প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করার চেয়ে বড় কিছু হতে পারে না। আপনাদের মিশন এবং পরিবারকে সহযোগিতা করার অঙ্গীকার করছি। আমি সব সময় আপনাদের সহযোগিতা করব। আরেকটি কথা আপনাদের বলতে চাই, আপনাদের রাষ্ট্র ভালো চলছে। আপনারা যেদিকেই তাকান না কেন অর্থনীতি উন্নয়নের শিখরে জ্বলজ্বল করছে। সব ক্ষেত্রে আমরা ভালো করছি। আমাদের চ্যালেঞ্জ আছে, সেসব চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি। আমাকে বিশ্বাস করুন। সূর্যাস্তের পরপরই এবারও নিউ ইয়র্ক সিটির হাডসন নদীতে অনুষ্ঠিত হয়েছে বিশ্বখ্যাত আতশবাজি প্রদর্শনীর। 25 মিনিটের আতশবাজির মাধ্যমে দৃষ্টিনন্দন এবং ইতিহাস ভিত্তিক বিভিন্ন দৃশ্যের উপস্থাপন করা হয়। এই অনুষ্ঠানে কয়েক লাখ মার্কিনী উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আয়োজন ফুটে উঠেছে নিউ ইয়র্ক সহ গুরুত্বপূর্ণ অধিকাংশ শহরেই। একইভাবে ওয়াশিংটন ডিসি, ডিজনি ওয়ার্ল্ড, লাস ভেগাস, হলিউড, মায়ামি, বস্টন, নর্থ ক্যারোলাইনা, হিউস্টন, ডালাস প্রভৃতি স্থানে বর্ণাঢ্য সজ্জায় সজ্জিত হয়েছে স্বাধীনতার দিবসের আমেজ নিয়ে। হারিকেন স্যান্ডির আঘাতের সময় থেকে বন্ধ করা স্ট্যাচু অফ লিবার্টি এদিন সর্বসাধারণের জন্য মুক্ত রাখা হয়। দশকেরও বেশি সময় ধরে ব্রিটিশ নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং স্বাধীনতার জন্য স্বাধীনতা যুদ্ধের পর 13টি আমেরিকান উপনিবেশ ফিলাডেলফিয়ারে অবস্থিত প্রথম কন্টিনেন্টাল কংগ্রেসে তাদের প্রতিনিধি পাঠায়। ব্রিটেনের সঙ্গে সম্পর্ক ছেদের বিষয়ে অনেক তর্ক বিতর্কের শেষে প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে 2রা জুলাই 1976 সালে স্বাধীনতার পক্ষে ভোট দেয়। স্বাধীনতার খসড়া তৈরি করেন টমাস জেফারসন। স্মরণীয় ভোটের 2 দিন পর কন্টিনেন্টাল কংগ্রেস স্বাধীনতার ঘোষণা অনুমোদন করে। ঘোষণার তারিখ ছিল 4 জুলাই। তাই এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে বরণ করে নেয় আমেরিকানরা। দিনটিকে সরকারি ছুটির দিন হিসাবে উদযাপন করে যুক্তরাষ্ট্র। আফরিন জেরিন, সময় সংবাদ। খেলার খবর, নারী বিশ্বকাপ। 2 দিন বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে নারী বিশ্বকাপ ক্রিকেট। ব্রিস্টলে ওমেন কাউন্টি গ্রাউন্ডে ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ডার্বিতে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে ভারত। আরেক ম্যাচে লিস্টারে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ টেবিলের তলা নিতে থাকা পাকিস্তান। সবগুলো ম্যাচই শুরু হবে আজ বিকেল 3:30টায়। ক্রিকেট বোর্ডের সঙ্গে বেতন কাঠামো সহ নানা বিষয়ে ক্রিকেটারদের চুক্তি নিয়ে সমস্যা তৈরি হয় টালমাটাল অস্ট্রেলিয়ার ক্রিকেট। কিন্তু এত কিছুর মাঝেও নিজেদের স্বাভাবিক পারফরমেন্স ধরে রেখেছেন দেশটির নারী ক্রিকেটাররা। ইংল্যান্ডে নারী বিশ্বকাপে এখন পর্যন্ত অজেয় অস্ট্রেলিয়ান নারীরা। শুরুটা ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারানোর মধ্য দিয়ে। এর পরের 2 ম্যাচে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে তারা। টানা 3 জয়ে 6 পয়েন্ট থাকলেও ভারতের চেয়ে রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের 2য় স্থানে আছে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে প্রতিটি ম্যাচে ঝড় তুলেছেন মেগ ল্যানিং ও নিকোল বোল্টন। একটি সেঞ্চুরি সহ 212 রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 3য় স্থানটি ধরে রেখেছেন তিনি। বল হাতেও 2 ম্যাচে 5 উইকেট নিয়ে আলো ছড়াচ্ছেন জোনাসেন। প্রতিপক্ষ পাকিস্তান এখনো একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি। তাই এই ম্যাচে সানা মির্দের হারিয়ে সেমির পথে এগিয়ে যেতে চায় অজি নারীরা। অন্যদিকে টানা হারের বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়াবার ম্যাচে ছাড় দিতে নারাজ পাকিস্তানও। এদিকে নিজেদের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 95 রানে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী ভারত। তারা 3 ম্যাচে জয়ে পয়েন্ট টেবিলের রাজত্ব তাদের দখলে। পাকিস্তানের মতো আসরে দুর্দশা কাটছে না শ্রীলঙ্কারও। তাই লঙ্কানদের বিপক্ষে জয়ের জন্য খুব একটা কাঠখড় পোড়াতে নাও হতে পারে মিথালি রাজের ভারতকে। আসরে 3 ম্যাচে 6 উইকেট নিয়ে সবার ওপরে আছেন একতা বিস্ত। তার পেছনেই 6 উইকেট নিয়ে আছেন দীপ্তি। 3 ম্যাচেই রান এসেছে মানধানার ব্যাটে। এদিকে আরেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে ইংল্যান্ড। 3 ম্যাচে 2টি করে জয় আছে 2 দলেরই। তাই জয়ের জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য মুখিয়ে আছে প্রোটিয়া ও ইংলিশ নারীরা। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সংস্কারের অভাবে অকার্যকর ফেনীর সোনাগাজীর 14টি স্লুইস গেট। পানি ঢুকে ক্ষতি হচ্ছে বাড়িঘর, ফসলি জমির। পানি উন্নয়ন বোর্ডের কাজে আস্থা নেই জনগণের। বন্যার প্রায় 1 মাস পরও পানি না নামায় বন্ধ রয়েছে কুলাউড়া উপজেলার 53টি স্কুল, কলেজ ও মাদ্রাসা। পরীক্ষা স্থগিত। উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ টিম পাঠানোর দাবি।
রাজধানীর গ্যান্ডারিয়ায় গ্যাসের লাইনে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 7 জন দগ্ধ। লাইনে কোনো ত্রুটি ছিল না দাবি তিতাসের। বাংলাদেশে ঘাটতির সুযোগে ভারতের চালের দাম টন প্রতি $35 বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। এ কারণে সহনীয় পর্যায়ে আসছে না দাম। এবং নির্বাচনের আগে দেশ থেকে অর্থ পাচারের প্রবণতা আরও বাড়ার আশঙ্কা। ফেরত পাওয়ার প্রক্রিয়া জটিল বলছেন অর্থ প্রতিমন্ত্রী। সমন্বিত উদ্যোগে ফেরত আনা সম্ভব মত টিআইবির। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।